गुड आफ्टरनून गुड आफ्टरनून गुड आफ्टरनून। आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য পল্লী সমাজ এই রচনাংশ নিয়ে। অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের অংশবিশেষ তোমাদের পাঠ্যাংশ পল্লী সমাজ। পল্লী সমাজ উপন্যাসের একাদশ পরিচ্ছেদের অংশ পল্লী সমাজ নামে তোমাদের পাঠে অন্তর্ভুক্ত হয়েছে। আজকের আলোচনা হবে এই পল্লী সমাজ রচনার লাইন ধরে বোঝানোর সময়, লাইন ধরে আলোচনা করার সময় আমি কিছু কিছু লাইনগুলো দাগ দিতে বলবো। যে সমস্ত লাইন থেকে প্রশ্ন হয় সেই লাইন থেকে প্রশ্নগুলো বলবো, তোমরা পরে সময় মতো উত্তরগুলোকে গুছিয়ে লিখে রেখো। পরীক্ষার সময় অনেকটাই তোমাদের সহজ হয়ে যাবে। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। পল্লী সমাজ এই রচনার প্রথমেই দেখা যাচ্ছে বর্ষাকাল, অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে এবং 2 দিন টানা বৃষ্টি হয়েছে। 2 দিন টানা বৃষ্টি মানে চারদিক যে ডুবে যাবে, চারদিক যে ভেসে যাবে, এটাই স্বাভাবিক। টানা 2 দিন ধরে বৃষ্টি হওয়া আমরা আমাদের এই সমস্ত এলাকায় দেখেছি। মাত্র কয়েক মিনিটের বৃষ্টি, 2-1 ঘন্টার বৃষ্টিতে চারদিক ভেসে যায়। তাহলে টানা 2 দিন ধরে বৃষ্টি হওয়া মানে বন্যা পরিস্থিতি হবে, এটাই স্বাভাবিক। তো টানা 2 দিন, অবিশ্রান্ত মানে বিশ্রাম হয়নি, বিরাম হয়নি। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। অপরাহ্ন মানে বিকেল বেলায় একটু ধরণ হয়েছে, একটু বৃষ্টিটা ধরেছে। তখনই একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল এবং সেটা কোথায় না চণ্ডী মণ্ডপে। চণ্ডী মণ্ডপ, আগেকার সময় গ্রামে চণ্ডী মণ্ডপ থাকতো, যেখানে দেবী দুর্গার প্রতিমা প্রতিষ্ঠিত হতো, সার্বজনীন দুর্গোৎসব হতো। চণ্ডী মণ্ডপে আরও ঠাকুর দেবতারা থাকতো। সেই চণ্ডী মণ্ডপে আবার গ্রামে সালিশি সভা বসতো, মিটিং টিটিং হতো। কোনো ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিতে গেলে চণ্ডী মণ্ডপেই কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হতো সাধারণত। তো সেই চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ, আমাদের এই রচনার মুখ্য চরিত্র, কেন্দ্রীয় চরিত্র রমেশ, যে কিনা তার জমিদারির যে হিসেবপত্র সব বুঝে নিচ্ছিল, দেখছিল। গোপাল সরকার যে তার জমিদারির হিসেবপত্র দেখাশোনা করে, তার কাছ থেকে বুঝে নিচ্ছিল। এমন সময় একটা কাণ্ড ঘটল। অকস্মাৎ অর্থাৎ হঠাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। 20 জন, প্রায় 20 জন, 20 জনের মতো, প্রায় 20 জনের মতো কৃষক এসে কেঁদে কেটে পড়ল। তাদের অসহায় অবস্থাটা কি সেটা গত আলোচনায় হয়ে গেছে, তাও আমরা এখানে আলাদা করে আবার শুনব। বলছে, ছোটবাবু এই যাত্রা রক্ষে করুন। এই যাত্রায় এই যে পরিস্থিতি, এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করুন, রক্ষা করুন। আমাদের তো পথে বসতে হবে, আমাদের তো মারা পড়তে হবে। কি সেটা? না, ওই মাঠের জল বের করতে হবে। আর আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। তো সারা বছর যে মাঠের জমির ধানের উপরে তারা নির্ভরশীল, সেই ধান যদি নষ্ট হয়ে যায়, স্বাভাবিকভাবে পরিবারকে নিয়ে তাদের রাস্তায় দাঁড়াতে হবে, ভিক্ষে করে করে তাদের খেতে হতে হবে। রমেশ অবাক হয়ে গেল। রমেশ অবাক হলো, কারণ রমেশ তো কিছুই জানে না। রমেশ অবাক হইয়া বলিল, ব্যাপার কি? কি ব্যাপার? চাষিরা কহিল, চাষিরা বুঝিয়ে বলছে যে কি হয়েছে, কি ব্যাপার। না, 100 বিঘের মাঠ ডুবে গেল। তাহলে তোমরা এটা মনে রাখবে যে কত বিঘার মাঠের কথা বলা হয়েছে। না, 100 বিঘা, 100 বিঘার মাঠ জলে ডুবে গেছে। জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। বাবু বলো, টানা কদিন ধরে বৃষ্টি হয়েছে? টানা
দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তাতে 100 বিঘার যে মাঠ, সেই মাঠ জলে ডুবে গেছে। ধান জমি, সমস্ত ধানগুলো জলে ডুবে গেছে। সেখান থেকে জল বের করে না দিলে তাদের ধান নষ্ট হবে। আর বলাই হয়েছে যে গ্রামের কৃষকদের প্রত্যেকের কম বেশি জমি কিন্তু এখানে আছে, গায়ে একটা ঘরও খেতে পাবে না। তাহলে ধান যদি নষ্ট হয়, গ্রামের সবাই কিন্তু মারা যাবে, চাষিরা না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু রমেশ তো ব্যাপারটা জানে না, কথাটা রমেশ বুঝিতে পারিল না, কি বললো বুঝতে পারলো না। তো তোমরা এই লাইনটাকে দাগ দিয়ে রাখবে, এই যে কথাটা রমেশ বুঝিতে পারিল না, এটা দাগ দিয়ে রাখবে। এটা থেকে প্রশ্ন হতে পারে যে রমেশ কোন কথা বুঝতে পারলো না, মানে কথাটা কি না। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। গোপাল সরকার জমিদারির কাজকর্ম দেখাশোনা করে, অ্যাকাউন্টেন্ট, হিসেব রক্ষক। তো তিনি 2-1জন কৃষকের 2-1টা প্রশ্ন করে ব্যাপারটা নিজে পরিষ্কার হয়ে রমেশকে বুঝিয়ে দিল যে ব্যাপারটা কি। তো এই লাইনটাও তোমরা দাগ দিয়ে রাখো। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল, এটা দাগ দিয়ে রাখো। এটা থেকে প্রশ্ন হবে যে গোপাল সরকার রমেশকে কি বুঝিয়ে দিয়েছিল, কি বোঝালো কি না। 100 বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা। এই গ্রামে চাষিদের, কৃষকদের একমাত্র ভরসা হচ্ছে এই 100 বিঘার জমি মাঠ। সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাহাতে আছে। তাহলে গ্রামে যত চাষি, যত কৃষক আছে, তাদের কম বেশি কিছু কিছু জমি ওই মাঠে আছে। এই মাঠটার কোন দিকে কি রয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে, যেটা কিন্তু তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। এই মাঠের পূর্ব ধারে রয়েছে সরকারি প্রকাণ্ড বাঁধ রয়েছে, প্রকাণ্ড বিশাল বড় উঁচু বাঁধ, যে বাঁধ কাটানো সম্ভব হয়। আর পশ্চিম দিকে আর উত্তর দিকে কি রয়েছে না, পশ্চিমে আর উত্তরে রয়েছে উচ্চ গ্রাম রয়েছে। তার মানে গ্রাম যদি থাকে, তাহলে গ্রামের ভেতর দিয়ে তো আর জল বের করা সম্ভব নয়। তাহলে একমাত্র থাকবে দক্ষিণ দিকে। দক্ষিণ ধারের বাঁধটা ঘোষালদের আর মুখুজ্জেদের। ঘোষাল, বলো কি ঘোষাল, নাম কি জমিদারের? বেনি ঘোষাল। আর মুখুজ্জেদের যে জমি জমা দেখাশোনা করছে এখন কে, তার নাম কি? রমা মুখুজ্জে। তাহলে ঘোষালদের আর মুখুজ্জেদের বাঁধটা রয়েছে। তাহলে জল বের করতে গেলে এই বাঁধ কাটিয়ে বের করতে হবে। তাহলে কোন দিকে কি রয়েছে, এটা একটা প্রশ্ন। তোমরা এটাকে স্ক্রিন শেয়ার অন করছে, ক্লাস করতে বলে। কে স্ক্রিন শেয়ার অন করলো বলতো, কি নাম? শম্ভু দাস। শম্ভু আছে না? বেরিয়ে গেছে না? আবার জয়েন করলে বলবি তো আমাকে, লেফট করে দেবো। তো মাঠের কোন দিকে কি রয়েছে সেটা তোমরা মনে রাখবে। রিমুভ করে দিয়েছি। এরকম ক্লাস করতে করতে যারা অসুবিধা ঘটাবে তাদেরকে রিমুভ করে দেওয়া হবে, কারণ অনলাইনে ক্লাস করতে গেলে ডিস্টার্ব করলে ক্লাস হয় না। তাহলে তোমরা এটা মনে রাখবে, গ্রামের কোন দিকে কি রয়েছে, এই মাঠটার কোন দিকে কি রয়েছে এটা মনে রাখবে। তো এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, এদিক দিয়ে জল নিকাশ করা যায়। কোন দিক দিয়ে না, ওই ঘোষালদের আর মুখুজ্জেদের যেদিকে বাঁধ রয়েছে সেদিক দিয়ে জল নিকাশ করা যায়, জল নিষ্কাশন করা যায়, বের করে দেওয়া যায়, এটা ঠিকই। কিন্তু বাঁধের গায়ে, ওদের বাঁধের গায়ে একটা জলার মতো আছে, জলাশয়। এবং বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া, 200 টাকার মাছ বিক্রি হয় বছরে ওই জলাশয় থেকে। তাই জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছে, কড়া পাহারা দিয়ে রেখেছে, আটকে রেখেছে, বাঁধ যেন কেউ কাটাতে না আসে। জমিদার বেনিবাবু জানে যে চাষিরা বিপদে পড়লে এরকম জলে যদি ডুবে যায় ধান, তাহলে ওরা কিন্তু রাতের অন্ধকারে তাদের বাঁধ কাটিয়ে দিতে পারে। তাই কড়া পাহারা রেখেছে যাতে বাঁধ কাটিয়ে দিলে মাছগুলো বেরিয়ে না যায়। তাহলে জমিদারের নাম বেনিবাবু,
এটাকে তোমরা মনে রাখবে। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া, হত্যা দিয়া মানে ওই যে একবারে সাষ্টাঙ্গে প্রণাম করার মতো ওইখানেই পড়ে থাকা, কিছুতেই উঠবো না, নাছোড় বান্ধা, হত্যা দিয়ে পড়ে থাকা, যে যতক্ষণ না পর্যন্ত আমাদের কথা রাখছেন, আমাদের অনুরোধ রাখছেন, ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না, মানে ওখানে পড়েই আছে রীতিমতো অনুনয় বিনয় করছে। কিন্তু জমিদার বেণুবাবুর মন অত্যন্ত কঠিন, একেবারে পাষাণ হৃদয়, টলেনি। যাই হোক, তাহলে হত্যা দিয়া পড়িয়া ওখান থেকে তারপরে উঠে এসেছে, ওখানে পড়ে দেখেছিল, অনুনয় বিনয় করছিল, কাঁদছিল, কিন্তু কাঁদতে কাঁদতে উঠে এসেছে। তারা ওখানে সুবিচার পায়নি, তাদের সমস্যার সুরাহা হয়নি, তাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, এক প্রকার না করে দিয়েছে জমিদার বেণুবাবু। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, রমেশ আর অপেক্ষা করলই না শোনার জন্য। রমেশ বুঝতে পারলো কি ঘটেছে, আর রমেশ এটাও বুঝতে পারলো যে তার কি করা উচিত। সে কি করলো, দ্রুত পদে প্রস্থান করিল, দ্রুত পদে তাড়াতাড়ি পা চালিয়ে ওখান থেকে চলে গেল, এবং সমাধান কি করে করা যায় তার জন্য সে পৌঁছে গেল। কার বাড়িতে পৌঁছে গেল বলো জানো? কার বাড়িতে পৌঁছে গেল? হ্যাঁ, বেনি ঘোষালের বাড়িতে পৌঁছে গেল। বেনি ঘোষালের বাড়িতে যে পৌঁছে গেল, না বেনি ঘোষালের বাড়িতে এখনো পৌঁছায়নি, বেনি ঘোষালের বাড়িতে যাবেই না। কেন যাবে না? জানে। ও হ্যাঁ, বেনি ঘোষালের বাড়িতে পৌঁছে গেল, ঠিক। বেনি ঘোষালের বাড়িতে আগে গেল, সেখান থেকে তারপরে প্রত্যাখ্যাত হয়ে কার বাড়িতে আসবে? হ্যাঁ, রমার বাড়িতে আসবে। তাহলে বেনি ঘোষালের বাড়িতে যাবে, যে গিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে আবার বলবে এবং বাঁধটা যাতে কাটানো যায় তার ব্যবস্থা করতে বলবে। কিন্তু সে আশা করেনি যে ওখান থেকে তাকে নিরাশ হতে হবে। যাই হোক, রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। এ বাড়ি আসিয়া যখন প্রবেশ করিল, যখন বেনি ঘোষালের বাড়িতে এসে প্রবেশ করলো জমিদার বাড়ি, তখন সন্ধ্যা হয়, সন্ধ্যা সবেমাত্র হবে। বেনি তাকিয়াতে ঠেস দিয়ে তামাক খাইতেছিল। তাকিয়া মানে কি? বালিশ। এই যে জমিদাররা বসে একটা উঁচু গদির ওপরে, দুই দিকে দুটো তাকিয়া বালিশ থাকে, এখন ঠেস দিয়ে বসে না রাজার মতো, বসে যেমন ভাবে গুড়গুড়ি টানে, হুঁকো টানে, তো সেই তাকিয়ায় ঠেস দিয়ে বসে হুঁকো খাচ্ছিল বেনিবাবু। এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। হালদার মহাশয় এই বেনি ঘোষালের জমিদারির কাজকর্ম দেখাশোনা করে, হিসেবপত্র। বোধ করি এই কথাই হয়েছিল, এই কথাই হইতেছিল। এই লাইনটা তোমরা দাগ দাও, এই যে বোধ করি এই কথাই হইতেছিল। প্রশ্ন হবে কার সঙ্গে কোন কথা হচ্ছিল বা কি নিয়ে কথা হচ্ছিল? তাহলে হালদার মশাইয়ের সঙ্গে কথা বলছিল বেনিবাবু এই নিয়ে মানে ওই যে জমির মাঠের জল বের করার ব্যাপার নিয়ে, ওইটা নিয়েই কথা বলছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, কোনো ভূমিকা করলো না, মানে এটা ওটা ওই কথা বলে আসল কথা এলো না, একেবারে সরাসরি আসল কথা এলো। ভূমিকা করা মানে এ কথা ও কথা বলে তারপরে প্রসঙ্গে আসা, কিন্তু না, সরাসরি ও কি করলো না, আসল কথাতে এলো। বললো জলার বাঁধ আটকে রাখলে তো আর চলে না। জলার বাঁধ আটকে রেখেছেন আপনি, জলার বাঁধ আটকে রাখলে তো চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। আর কেন কাটিয়ে দিতে হবে সেটাও একটা প্রশ্ন হবে। এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখতে পারো যে এখনই সেটা কাটিয়ে দিতে হবে। কোনটিকে কাটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কোনটিকে কেন কাটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? তো সেই বাঁধটাকে কাদের বাঁধ? না বেনি ঘোষাল আর রমা মুখুজ্জেদের বাঁধ। সেই বাঁধটাকে কাটিয়ে না দিলে যে মাঠের ধান নষ্ট হয়ে যাবে কৃষকদের, সেটাই বলছে। বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, হুঁকোটা হালদারের হাতে দিয়ে মুখ তুলে বলছে কোন বাঁধটা? কোন বাঁধটা মানে জেনেও না জানার ভান করছে, বুঝেও না বোঝার ভান করছে। কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল। রমেশ তো উত্তেজিত হয়ে আসলো, উত্তেজিত হয়ে এসেছিল, তেমনি ক্রুদ্ধভাবে কহিল। ওর মাথা ঠান্ডা হয়, শুনেই গরম হয়ে গেছে। আর তারপরে এসে যখন শুনছে, হ্যাঁ এখন না জানার ভান করছে কোন বাঁধটা, হ্যাঁ ক্রুদ্ধভাবে রেগে গিয়ে বলল জলার বাঁধ আর কটা আছে বর্দা? জলার বাঁধ আর কটা আছে? হ্যাঁ, না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে। হেজে যাবে মানে নষ্ট হয়ে যাবে যদি না কাটা হয়। জল বার করে দেবার হুকুম দিন,
জল বার করে দেওয়ার হুকুম দিন, চাষিদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। বেনি কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা রেখেছো কি? হ্যাঁ, 200-300 টাকা, বাবা বিশাল বড় পরিমাণ, এত টাকার মাছ বেরিয়ে যাবে, তোমাদের কি হবে? হ্যাঁ, এই টাকাটা কে দেবে? চাষারা না তুমি? তুমি দেবে না চাষারা দেবে? হ্যাঁ, কে দেবে? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমি বা কেন দেব সে তো বুঝতে পারিনি। আমি কেন দেবো, কিসের জন্য দেবো, আমি তো সেটা বুঝতে পারছি না। আর চাষাটা কেন দেবে, চাষাটা তো পারবেই না দিতে, গরিব আছে। আর আমার দেওয়ার তো করেননি, কারণ আমি তো ওখানে, আমার তো জলা নেই, তা আমি বা কেন দেবো? আপনাদের জলা আছে, কিন্তু আপনাদের পাশে বাঁধ আছে, তো আপনাদের এই বাঁধ কাটাতে হবে। বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত টাকা লোকসান করতে যাব? এত টাকা কেন লোকসান করতে যাব? শুধু শুধু লোকসান করতে যাব কেন, সে তো আমি বুঝতে পারি না। হ্যাঁ, এত টাকা কি এমনি এমনি আসে নাকি? কোথা থেকে আসে? টাকা কেউ আমাকে দেয়? বেনি বলছে। হালদারের দিকে চাহিয়া বলিল, হালদারের দিকে চেয়ে বলছে, খুড়ো এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন, এমন করে জমিদারি রাখবে, হ্যাঁ, লোককে দান করে করে সব শেষ হয়ে যাবে এইভাবে করলে। আরে ও হে রমেশ, রমেশকে বুঝিয়ে বলছে, ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মোড়া কান্না কাঁদছিল, গালি দিয়েছে, তাদের সম্পর্কে একটা খারাপ শব্দ ব্যবহার করেছে হারামজাদা। যে জমিদারের কাজ প্রজাদের দেখাশোনা করা, প্রজাদের বিপদে আপদের পাশে থাকা, সেই জমিদার যদি তাদেরকে হারামজাদা বলে গালি দেয়, তাদের কষ্ট যদি না বোঝে, তাহলে জমিদার কিসে? নিষ্ঠুর, অমানবিক, নির্ভীক, একদম নিষ্ঠুর হৃদয়ের জমিদার। যে হারামজাদাগুলো সকাল থেকে এতক্ষণ এইখানে পড়ে মোড়া কান্না কাটছিল। মোড়া কান্না মানে মোড়া কান্না, মোড়াকে দেখে যেমন ওই মানুষ কাঁদে, মানে কেউ মরে গেলে সেরকমভাবে কাঁদে, কি হবে গো আমার হাজার, যেভাবে শোকে কাঁদে, ওই রকমভাবে ওরা মোড়া কান্না কাঁদছিল। হ্যাঁ, আমি সব জানি, আমি সব জানি, ওগুলো সব ওদের চালাকি। তোমার সদরে কি দারোয়ান নেই? সদরে দারোয়ান, সদর মানে মূল গেট, প্রধান ফটক, ওখানে দারোয়ান নেই? তাদের পায়ে কি নাগরা জুতো নেই? নাগরা জুতো তো তোমরা জানো, নাগরা জুতো সামনে মাথাটা কি কয় এভাবে মোড়ানো থাকে না? হ্যাঁ, তাহলে পায়ে কি নাগরা জুতো নেই? হ্যাঁ, তবে এই নাগরা জুতোর নিচে কিন্তু সেই সমস্ত দিনে নাগরা জুতো যখন পরতো রাজারা, তাদের প্রহরীরা, তার নিচে কিন্তু ওইরকমভাবে লোহার অংশ থাকতো, নাগরা জুতো, ওটা দিয়ে লাথি মারলেই একবারে শেষ। তো ওদের নাগরা জুতো নেই? দারোয়ান ডাকো, চ ওদেরকে ওখান থেকে বের করে দাও, যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো। তোমার ওখানে গেছে না, ওখান থেকে দূর দূর করে তাড়িয়ে দাও, আপনি জল নিকাশ হয়ে যাবে, জল নিকাশ আপনি হয়ে যাবে। হ্যাঁ, এসব করলে জমিদারি রাখতে পারবে না, যাও। বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি হি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল। হালদারের সঙ্গে ভাবলো, দারুণ মজা করলাম, দারুণ দিলাম। এইভাবে হাসির ভেতর দিয়ে রমেশকে ব্যঙ্গ করলো, বিদ্রুপ করলো। আর রমেশের তো এগুলো সহ্য হচ্ছিল না, রমেশের আর সহ্য হইতেছিল না। তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, প্রাণপণে সংবরণ করছে, নিজেকে কন্ট্রোল করছে, করে বিনীতভাবে বলছে, হ্যাঁ, ঠান্ডা মাথায় বলার চেষ্টা করছে, নিজেকে একেবারে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাও অনেক কষ্টে। চাষিদের স্বার্থের কথা, চাষিরা মারা যাবে না খেয়ে, তাদের ছেলেমেয়েরা, তাদের পরিবার, তাই তাদের কথা ভেবে ও নিজেকে কন্ট্রোল করলো। আর বলছে, ভেবে দেখুন বর্দা, বোঝাচ্ছে এখনো, আমাদের 3 ঘরের 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে, গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। তার মানে এই জলায় শুধু বেনি ঘোষালের নয়, শুধু রমাদের নয়, রমেশদেরও ভাগ রয়েছে। তাহলে 3 ঘর বলা হয়েছে ওই জন্য। 3 ঘরে 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবরা সারা বছর না খেয়ে থাকবে, খেয়ে মারা যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। স্বাধীনতার আগেই 5-7 হাজার টাকা মানে কয়েক লক্ষ টাকার সমান আজকের। তাহলে আমাদের 200 টাকার মাছ বেরিয়ে যাবে বলে তাদের 5-7 হাজার টাকার লোকসান হবে, মানে সারা বছরের খাওয়ার লোকসান হবে। তারা বাঁচবে কি করে? ভেবে দেখতে বললো রমেশ। বেনি হাত উল্টাইয়া বলিল, হলেই হলো, হলেই হলো। হ্যাঁ, হাত উল্টে বলছে, হলেই হলো, আমার কি?
তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কোপালেও সদর, আমার এই যে জমিদারির যে সদর উঠোন, এই গোটাটা কোপালেও দুটো পয়সা বার হবে না যে ও শালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ওরা আমাদের কি করে? ওরা আমাদের কি সাহায্য করে? ওদের থেকে ওরা কি পায়? তো ওদের জন্য কেন আমি এত টাকা লোকসান করবো? দুটো পয়সা আমার গোটা সদর কুপালে পাওয়া যাবে না, হ্যাঁ, ওদের জন্য আমি 200 টাকা উড়িয়ে দেবো? তার মানে বোঝাই যাচ্ছে যেমন অমানবিক নিষ্ঠুর তেমনি কিপটা। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, শেষবারের জন্য বুঝিয়ে বলার চেষ্টা করলো বেনি ঘোষালকে, এরা সারা বছর খাবে কি? সারা বছর কি খাবে, কি খেয়ে থাকবে? যেন ভারী হাসির কথা, সারা বছর কি খাবে? হ্যাঁ, বয়ে গেছে, কি খাবে আমি ভাববো কেন? বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুথু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? আরে বেটারা দেখবে যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করতে ছুটে আসবে। দেখবে বেটারা মানে চাষাদেরকে বলেছে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, তুচ্ছতাচ্ছিল্য করে যে আমাদের কাছে জমি বন্ধক রাখতে আসবে টাকার বিনিময়ে, আর বন্ধক রেখে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে, ছুটে আসবে ধার করতে। তাই অপেক্ষা করো আর ওদেরকে ওখান থেকে হটাও, তাড়িয়ে দাও। তাকে বুঝিয়ে বলছে বেনি, ভাইয়া মাথাটা ঠান্ডা করে চলো, একটু ঠান্ডা করে চলো, কারণ নাহলে জমিদারি সমস্ত সম্পত্তি তুমি হারাতে বসবে। কর্তারা এমনি করে বাড়িয়ে গুছিয়ে যে একটু আধটু উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। তাহলে কর্তারা আমাদের জন্য জমিদারি রেখে গেছেন, তা আমরা তো খেয়ে থাকবো, আবার আমরা গুছিয়ে টুছিয়ে যদি আমাদের ছেলেপুলেদের জন্য না রেখে দিয়ে যাই, তাহলে আমাদের ছেলেপুলেরা কি খেয়ে বাঁচবে? অতএব আমাদের দায়িত্ব এইভাবে দু হাত খুলে বিতরণ করা নয়। ওরা কি খাবে? হ্যাঁ, চাষিদের হয়ে বলতে এসছো যে ওরা কি খাবে? হ্যাঁ, কি খাবে? আরে ধার কর্জ করে খাবে। বলো তো কর্জ মানে কি? না, কর্জ মানে হচ্ছে ঋণ। কর্জ মানে ঋণ, ওই ধার মানেই কর্জ। ধার কর্জ করে খাবে মানে ধার ঋণ করে খাবে। আমাদের কাছে জমি জমা বন্ধক রাখবে, ধার করবে, ঋণ করবে। নইলে আর বেটাদের ছোট লোক বলে যে, আরে বেটারা ছোট লোক তো ছোট লোক থেকে যায় না। হ্যাঁ, বেটাদের ছোট লোক কেন বলছে বল? এরকম কথা, এত বড় কথা, ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। একেবারে এমনিতেই রেগে এসছে, তারপরে আরো রেগে গেছে, আর এই কথা শুনে আরো রেগে গেছে। মানে চাষি হলে তারা মানুষ নয়? তাদের সম্পর্কে কি ধরনের কথা বলছে জমিদার হয়ে? রমেশ তো একদম উত্তপ্ত হয়ে গেছে, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল। কণ্ঠস্বর একবারে শান্ত রেখে তখনও বুঝতে দিচ্ছে না, বলছে, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আপনি যখন বুঝিয়ে দিয়েছেন কিছু করবেন না, তাহলে আমাকে কিছু করতে হবে। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার মতে কিছু হবে না। রমা যদি সায় দেয় 3 জনের মধ্যে, আপনি মত দিলেন না, রমা সায় দিলে আমার মত আছে, তাহলে 2 জনের মত হলেই হয়ে যাবে, আপনার মত না হলেও চলবে। আমি যাচ্ছি রমার কাছ থেকে। কিন্তু রমেশ বোঝেনি যে রমার কাছে গিয়ে তাকেও কিন্তু আঘাত খেতে হবে, বঞ্চিত হতে হবে। বেনির মুখ গম্ভীর হইল। বেনি ভাবছিল বোধহয় রমেশ বুঝবে, কিন্তু রমেশ তো বুঝলো না, উল্টে তাকে আরো শুনিয়ে দিয়েছে। তখন গম্ভীর হয়েছে এবং গম্ভীর হয়ে বলছে, বেশ, গিয়ে দেখো গে, তার আমার মত ভিন্ন নয়, আমার যা মত তারও তাই মত। সে কি চায় আমি জানি, তাহলে তার আর আমার মত কিন্তু ভিন্ন নয়। বেনির মুখ গম্ভীর হইল, এইভাবে বলল, সে সোজা মেয়ে নয় ভায়া, তুমি যতটা সহজ ভাবছো সহজ মেয়ে নয়। তুমি ভাবছো গিয়ে বলবে আর সে রাজি হয়ে যাবে, না 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 না, তাকে ভোলানো সহজ নয়, সে তো তুমি জানো। আর তুমি তো ছেলে মানুষ। হ্যাঁ, এর আগে উপন্যাসের আগে আছে যে
রমেশের বাবাকে রমা কিন্তু রীতিমতো চোখের জলে নাকের জলে করে ছেড়েছিল, রীতিমতো বিপর্যস্ত করেছিল। তাহলে সে তো সোজা মেয়ে নয় ভাইয়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো, করেছিল না? বলে বেনি কার সঙ্গে কথা বললো? হালদার মশের সঙ্গে সায় দিয়ে জিজ্ঞেস করছে। কিন্তু রমেশ এই কথার জন্য অপেক্ষা করলো না। খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। খুড়ো কি বলবে সেটার জন্য রমেশ অপেক্ষা করছিল না। না করে বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেওয়ারও তাহার প্রবৃত্তি হইল না, উত্তর দেওয়ার প্রবৃত্তি হইল না, মানে ইচ্ছেই হলো না তার উত্তর দেয়, এবং শোনারও চেষ্টা করলো না। সে শুধু চুপচাপ নিরুত্তরে বাহির হইয়া গেল। অর্থাৎ উত্তর না দিয়ে সে সোজা বেরিয়ে গেল। বলো, বেরিয়ে কার বাড়িতে গেল? বেরিয়ে সে রমার বাড়িতে গেল। তাহলে আমাদের যতটা অংশ এখন হলো আলোচনা, সেই অংশতে আমরা দেখলাম যে চাষিরা সমস্যায় পড়েছে, বিরাট সমস্যা, জীবন মরণের ব্যাপার। চাষিরা গিয়েছিল বেনি হালদারের বাড়িতে, বেনি হালদার সেখান থেকে বেনি ঘোষাল সেখান থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন এসছে রমেশের কাছে, রমেশ তাদের সাহায্য করার জন্য আবার বেনি ঘোষালের বাড়িতে গেছে। কিন্তু রমেশও অপমানিত হয়ে, বঞ্চিত হয়ে, প্রত্যাখ্যাত হয়ে এবারে চলে আসছে। এবারে রমেশের কোথায় উপস্থিতি হবে না? রমার বাড়িতে। তো রমার বাড়িতে এসে পৌঁছল। প্রাঙ্গণে তুলসী মঞ্চ ছিল। প্রাঙ্গণ মানে উঠোন। উঠোনে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। সন্ধ্যা প্রদীপ দিচ্ছে রমা সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে, গলায় তার তখনও পর্যন্ত আঁচলটা জ্বলানো রয়েছে। সন্ধ্যা প্রদীপ দিয়ে মুখ তুলছে, মুখ তুলেই সামনে দেখছে রমেশ দাঁড়িয়ে আছে, ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া। ব্যাপারটা এরকম হলো, মনে হলো সে যেন এখনই প্রণাম করলো রমেশকে, রমেশকে প্রণাম করে এখন মুখ তুললো। তুলসী মন্দিরের সামনে তুলসী তলায় প্রণাম করছে ভগবানের উদ্দেশ্যে, করে মুখ তুলছে, কিন্তু এক মনে হলো যেন সে রমেশকেই প্রণাম করলো। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, মাথার আঁচল গলায় জড়িয়ে প্রদীপ দিচ্ছে। ঠিক যেন সে এই মাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল, মনে হলো যেন রমেশকেই নমস্কার করে মুখ তুলল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না। মাসি কি বলেছিল রমেশকে? রমেশ যেন আর এই বাড়িতে না ঢোকে, প্রবেশ না করে। তাই মাসির এই যে কথা নিষেধ, সেটা কিন্তু মনে ছিল না। ক্রোধের উত্তেজনায়, বিশেষ করে তার সঙ্গে, রমার সঙ্গে তাকে দেখা করতেই হবে, তাই মাসির সেই নিষেধ বাক্য রমেশের মনে ছিল না। সে সরাসরি ঢুকে পড়েছে। তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। তদবস্থায় মানে অবস্থায়, সেই অবস্থায় দেখে, মানে কে কথা বলছে? মাইক বন্ধ করো, নাহলে লেফট করিয়ে দেবো, রিমুভ। তাহলে রমেশ অপেক্ষা করছিল যে রমার সন্ধ্যা প্রদীপ দেওয়া শেষ হবে, তারপরে কথা বলবে। 2 মাস ধরে রমেশের রমার সঙ্গে দেখা হয়নি, মাঝে মাস 2 পরে দেখা হলো। রমেশ মুখ তুলল। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ? রমাকে জিজ্ঞেস করল যে তুমি তো সমস্ত শুনেছো, ওই যে জল বার করে দেওয়ার ব্যাপারটা। জল বার করে দেওয়ার জন্যে তোমার মত নিতে এসেছি। এই চাষিদের জমি থেকে, মাঠ থেকে জল বের করে দিতে হবে, সেই মত নিতে এসেছি। তুমি মত দিলেই কাজটা সম্ভব। রমা একটু বিস্মিত হয়েছিল, কেন রমেশ এলো এতদিন পরে, 2 মাস পরে দেখা। কিন্তু এখন রমার বিস্ময়ের ভাব কাটিয়ে গেল, রমার অবাক হওয়ার ব্যাপারটা কেটে গেল। রমা বুঝতে পারলো কেন এসেছে। সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, গলা থেকে মাথায় আঁচল তুলে দিয়ে বলছে, সে কেমন করে হবে, কেমন করে জল বের করে দেওয়া যাবে? তাছাড়া বর্দার মত নেই, বর্দার মানে বেনি ঘোষালের মত নেই, জল কি করে আমরা বের করবো?
জল তো বের করে দিতে পারবো না। তারপরে আবার মাছও আছে, নেই জানি, বর্তার মত নেই জানি। রমেশ বলছে তার একলার অমতে কিছুই আসে যায় না। তার একলার অমতে মানে তিনি যদি একাই না করেন তাহলে কি যা আসে, আমরা দুজনে হ্যাঁ করলেই বেশিরভাগের মতামতের দ্বারাই কিন্তু আমরা কাজটা শেষ করব। রমা একটুখানি ভাবিয়া কহিল, ভেবে বলছে, জল বার করে দেওয়াই উচিত বটে। সার দিচ্ছে, হ্যাঁ জল বের করে দেওয়া উচিত, কারণ চাষিদের জমিতে ধান নষ্ট হচ্ছে। কিন্তু জল বার করে দিতে পারি, তো মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করা যাবে? এত টাকার মাছ, মাছ যদি আটকে রেখে জল বের করে দেওয়ার ব্যাপার আসে, সেটা যদি করা যায় তাহলে রাজি আছি, মত দিতে পারি। কিন্তু মাছগুলো বের হয়ে যাবে, তা কি করা যায়? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়, অনেক জল। যখন বাঁধ কাটা হবে, যে জোরে জল বেরোবে তাতে ওখানে জাল টাল দিলে আটকাবে না, তাই মাছ ধরে রাখার কোনো বন্দোবস্ত করা যাচ্ছে না, জল বের করতে হবে তা সত্ত্বেও। তো ফলে আমাদের এই বছর এই টাকাটা, মাছের জন্য এই টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে যে 200 টাকা আমরা ক্ষতি স্বীকার করলাম, আর না হলে তো পুরো গ্রাম মারা যাবে। রমেশ বলছে। রমা চুপ করিয়া রইল, রমা চুপ করে আছে। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমেশ বলছে, চুপ করে আছে রমা, তাই ভাবছে হয়তো অনুমতি দিল। তো অনুমতি দিলে বাঁধ কাটার? রমা মৃদু কণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না, এত টাকা লোকসান আমি করতে পারবো না, বলে অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশ অবাক, বিস্মিত, হতবুদ্ধি, বুদ্ধিভ্রষ্ট, কি করবে বুঝতে পারলো না। রমেশ ভাবতেই পারেনি যে রমা তার মুখের উপরে না বলে দেবে। সে কিছুতে এরূপ উত্তর আশা করে নাই, এইরূপ উত্তর, এইরকম উত্তর আশা করেনি। এইটা একটা প্রশ্ন হতে পারে যে কে কাকে কি ধরনের উত্তর দিয়েছিল। তাহলে রমা এই উত্তর দিয়েছিল রমেশকে যে মাছের ক্ষতি সে স্বীকার করতে রাজি নয়, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল যে তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা যে তার অনুরোধ মানে রমেশের অনুরোধ যে প্রত্যাখ্যান করবে না, মানে ফিরিয়ে দেবে না, ওটা সে নিশ্চিত ছিল এবং সেটা ভাবতে ভাবতে আসছে। কিন্তু এখন একটা মানুষ যদি না একটা আশা করে আসে, ভাবে যে এ আমাকে ফিরিয়ে দেবে না, কিন্তু হঠাৎ করে যদি ফিরিয়ে দেয় অপমান করে, তাহলে ব্যাপারটা কিন্তু আমাদের অবাক লাগে, বিস্মিত হই আমরা। তাহলে রমেশের অবস্থা তাই হয়েছিল। রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল, মানে না বলার পরে রমেশের কি অবস্থা হয়েছে, কি অবস্থা হতে পারে সেটা অনুভব করলো। রমা কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আর আমি অভিভাবক মাত্র। আমি তো অভিভাবক, এই বিষয় সম্পত্তি আমার ভাইয়ের, ভাই নাবালক, কম বয়স, বাবা নেই, তাই আমি ভাইয়ের হয়ে বিষয় সম্পত্তি দেখছি। তো ফলে আমি যা খুশি করতে পারি না। কিন্তু রমেশ বুঝিয়ে দিচ্ছে যে অর্ধেক তোমার, বিষয় সম্পত্তির অর্ধেক কিন্তু তোমার, তোমার ভাইয়ের অর্ধেক, তোমার অর্ধেক। রমা বলিল, শুধু নামে, নামে নামে মাত্র অর্ধেক, কিন্তু তখনকার দিনে মেয়েদের বাবা মায়ের অর্থাৎ পৈতৃক সম্পত্তির ওপরে অধিকার ছিল না। তাই বলছে বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতীনভাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছে অর্ধেক। কিন্তু রমা কি আর অর্ধেক সম্পত্তি নেবে? সেগুলোকে যতীনের জন্যই হয়তো আগলে রেখেছে। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, একবারে মিনতি করে বলল, রমা এই কটা টাকা, মাত্র এই কটা টাকা, মাত্র 200 টাকা, আর তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, সবার থেকে ভালো অবস্থা তোমার এদিকে। তোমার 200 টাকা ক্ষতি হলে কি আর ক্ষতি? আর তোমার তো একার 200 টাকার ক্ষতি হবে না, আমাদের 3 জনের টাকার ক্ষতি হবে। তাহলে তোমার কতটুকু টাকা ক্ষতি হবে ভাগে? তোমার কাছে এই ক্ষতিই নয়, এটা কোনো ক্ষতিই নয়, সামান্য। আমি মিনতি করছি, আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না, অল্প কিছু টাকা নষ্ট হবে ভেবে এত লোকের ক্ষতি করে দিও না। যথার্থ বলছি, আমি ঠিকঠাক বলছি। তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি, আমি স্বপ্নে ভাবিনি এত তুমি নিষ্ঠুর কঠিন হতে পারো। রমাকে নিষ্ঠুর বলেছে, কঠিন বলেছে, তো রমার গায়ে লাগবে। রমা অপমানিত হয়েছে। রমা তেমনি মৃদুভাবেই জবাব দিল, মৃদুভাবে জিজ্ঞেস করলো আরেকবার, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই। আমার যে মানুষ নিজের ক্ষতি করতে পারে না, সে মানুষ যদি অন্যের চোখে নিষ্ঠুর হয়, তাহলে আমি তাই, ঠিক আছে, ভালো। আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না, আপনি যান, আপনি ক্ষতিপূরণ করে দিন, আমাদের টাকাটা আপনি দিয়ে দিন, হয়ে গেল। বা ওরা যে 5-7 হাজার টাকা ক্ষতি করবে, সেই ক্ষতিপূরণ আপনি দিয়ে দিন।
তাহার মৃদু স্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল। রমেশকে বিদ্রুপ করলো, কটাক্ষ করলো, ব্যঙ্গ করলো, আঘাত করলো। এই আঘাত, এই কথা শুনে রমেশ কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হলো, জ্বলে উঠল। কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এটা কিন্তু তোমরা মনে রাখবে যে মানুষ কতটা খাঁটি, মানুষ কতটা বন্ধুর, মানুষ কতটা আসল বা কি নকল, সেটা কিন্তু চেনা যায় টাকার সম্পর্ক এলে। দেখবে টাকা যখন দরকার, মানুষ যখন অসুবিধায় পড়ে, তখন কিন্তু অনেকেই পাশ থেকে সরে যায়, তখনই প্রকৃত মানুষ চেনা যায়। তাই এই জায়গাটায় ফাঁকি দেওয়া চলে না, এই জায়গাটাতে ফাঁকি দেওয়া চলে না। এখানেই মানুষ বুঝতে পারে যে মানুষকে চেনা যায় টাকার সম্পর্কে। এখন আমি তোমাকে বুঝতে পেরেছি, এখন তোমার টাকা নষ্ট হওয়ার কথা এসছে, তোমাকে আমি সত্যিকারে চিনেছি কেমন তুমি মানুষ। তাই এইখানে মানুষের যথার্থ রূপ প্রকাশ পায়। তাহলে কোথায় মানুষের যথার্থ রূপ প্রকাশ পায়? না, টাকার ক্ষেত্রে। টাকা যখন দরকার হয় তখন মানুষের প্রকৃত রূপ ফুটে ওঠে। আর তোমারও আজ তাই পেলো, তোমার এখন আসল রূপটা আমি দেখতে পেলাম টাকার কারণে। কিন্তু আমি তোমাকে এমন করে ভাবিনি, আমি ভাবিনি তুমি এরকম নিষ্ঠুর হতে পারো, আমি ভাবিনি তুমি এরকম খারাপ হতে পারো, নীচ হতে পারো। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নাও। রমেশ বলছে, তুমি অনেক উঁচুতে, তোমাকে আমি অনেক ভালো বলে জানতাম, কিন্তু তুমি তা নাও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি তো নিষ্ঠুর নও, তার থেকেও তুমি নীচ, তুমি ছোট, একবারে অধম। তো রমা এইভাবে অপমানিত হলে রমা তো অবাক হবেই, রমেশের কাছ থেকে অপমানিত হচ্ছে। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, কি আমি? আমাকে কি বললেন? আমি কি? আরেকবার শোনার জন্য রমা জিজ্ঞেস করলো। রমেশ বলল, তুমি অত্যন্ত নীচ, অত্যন্ত হীন নীচ। এইভাবে তাকে আঘাত করলো। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে তুমি ক্ষতিপূরণের দাবি করলে। আমি অসহায়, আমি ব্যাকুল হয়ে এসেছি তোমার কাছে, আমি এতগুলো মানুষের জন্য এসেছি বলে তুমি বুঝেছো বলেই কিন্তু আমাকে আঘাত করেছো, তুমি আমার কাছে আঘাত করেছো ক্ষতিপূরণের দাবি করে। কিন্তু বড়দাও মুখ ফুটিয়ে কথা বলতে পারেনি, বড়দাও আমাকে এই টাকার কথা বলেনি যে তুমি ক্ষতিপূরণটা দাও। আর তুমি, আমি কতটা দুর্বল সেটা তুমি জানো বলেই তুমি আমাকে আঘাত করেছো। হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে, বেনি ঘোষালের মুখে যা বেঁধেছে, পুরুষ মানুষ হয়ে টাকার কথা তিনি তোলেননি, আমাকে ক্ষতিপূরণ দিতে বলেননি। তুমি স্ত্রীলোক হয়ে, মেয়ে মানুষ হয়ে তোমার মুখে তা বাঁধেনি, আটকায়নি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি। কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিয়ে যাচ্ছি রমা, আমি ক্ষতিপূরণ হয়তো করতাম, অনেক বেশি ক্ষতিপূরণ করতাম, কিন্তু তুমি যেভাবে আঘাত করলে, তুমি যেভাবে আমাকে শোনালে, তাতে আমি বলে যাচ্ছি যে সংসারে যত পাপ আছে, সংসারে যত পাপ কাজ আছে, খারাপ কাজ আছে, মানুষের দয়ার উপরে জুলুম করাটা সবচেয়ে বেশি। মানুষ দয়া চাইতে এসেছে তোমার কাছে, সাহায্য চাইতে এসেছে তোমার কাছে, কৃপা চাইতে এসেছে, আর তুমি কি করলে? তাকে সাহায্য না করে, তাকে দয়া না করে, তার দয়ার উপরে তুমি বেশি করে জুলুম করলে, অত্যাচার করলে, আঘাত করলে। হ্যাঁ, আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছো, আমার উপরে জুলুম করে, আমার উপরে জোর করে টাকা আদায় করার চেষ্টা করেছো। এটা আমার পক্ষে অত্যন্ত অপমানের। রমাকে নীচ বলেছে, হীন বলেছে, এত অপমান করে যাচ্ছে, কথা শোনাচ্ছে। তাই রমা তো হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, বুঝতে পারেনি এরকম অপমান করতে পারে। তাই রমা বিহ্বল হয়ে গেছে, ভেবেছেকা, হতবুদ্ধি, বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ভাবতে পারিনি রমা এইরকমভাবে রমেশের কাছ থেকে আঘাত পাবে। একটা কথাও তার মুখ দিয়া বাহির হইল না, একটা কথাও বার হইল, তাকিয়ে আছে। আসলে মানুষ যার কাছ থেকে আঘাত পায়নি কোনোদিন, অনেক বেশি প্রত্যাশা রাখে, তার কাছ থেকে যদি হঠাৎ করে এতখানি আঘাত পায়, সে মানুষ একবারে চুপ করে যায়। রমেশ তেমনি শান্ত, তেমনি দৃঢ় স্বরে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে। তুমি জানো আমি কোথায় দুর্বল, তোমার অগোচরে নেই, মানে তোমার গোচরে আছে, তুমি জানো, বোঝো, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না। সেখানে পাক দিয়ে মানে আমার দুর্বলতায়, আমার হৃদয়ে, আমার মনের মধ্যে পাক দিয়ে সেখানে চেষ্টা করেও আর এক বিন্দু রস পাবে না, মানে এক বিন্দুও তোমার প্রতি আমার কোনো দুর্বলতার প্রকাশ পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই, আমি এক্ষুনি জানিয়ে দিয়ে যাচ্ছি আমি কি করব, তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি তোমার সামনে।
এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেবো আমি, দেখি তুমি কি করে পারো আটকাও। তোমরা পারো, আটকাওয়ার চেষ্টা করো গিয়ে, আমি বাঁধ তো কাটাবোই, যেভাবে দুজনে মিলে আমাকে অপমান করেছে। বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। রমেশ চলে যাচ্ছে দেখে রমা ফিরে ডাকলো। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাই না, একটা কথারও জবাব দেবো না। আমাকে যতটা অপমান করলেন, কিন্তু আপনি যে বলে যাচ্ছেন বাঁধ কাটিয়ে দেবেন, এই কাজটা আপনি কিন্তু কিছুতেই করবেন না, বাঁধ কাটাতে যাবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। আমি চাই না আপনার সঙ্গে বিবাদ করি, ঝগড়া করি, সংঘাতে যাই, এত কিছুর পরেও ইচ্ছে করে না। তাই আমি চাইছি আপনি কিন্তু বাঁধ কাটানোর চেষ্টা করবেন না। তাহার মুখে যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল, অস্বাভাবিক পাণ্ডুর, মুখখানা পাণ্ডুর হয়ে গেছে, বিবর্ণ ফ্যাকাশে, এবং কথা কইতে ঠোঁট কাঁপিয়ে গেল, কথা বলতে গিয়ে ঠোঁট কাঁপছে। তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল। রমেশ লক্ষ্য করলো রমার ঠোঁট কাঁপছে, মুখখানা যেন ফ্যাকাশে হয়ে গেছে, রমা কতখানি আহত হয়েছে রমেশ বুঝতে পারছে। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। রমার মনের ভেতরে কি চলছে না চলছে সেই মনস্তত্ত্ব বিশ্লেষণ করার যে ইচ্ছে প্রবৃত্তি, সেটা রমেশের ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, সেই মুহূর্তেও রমেশ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, আমারও কলহ করা, বিবাদ করার অভিরুচি বা ইচ্ছে আমার নেই। একটু ভাবলেই তা টের পাবে। তুমি জানো আমি কিন্তু কলহ, তোমার সঙ্গে কলহ বা ঝগড়াঝাটি করতে চাই না, তুমি জানো, টের পাবে, তুমি বুঝতে পারবে। আমি ঝগড়াঝাটি করতে আসিনি, কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছু মাত্র নেই। তোমার সদ্ভাবের মূল্য, তুমি সৎ ভাব যতই দেখাও না কেন তার কোনো মূল্য নেই, কারণ তুমি আমাকে অত্যন্ত অপমান করেছো। আমি বুঝে গেছি তোমার মতিগতি। যাই হোক, বাক বিতণ্ডার অবকাশ নেই, ঝগড়াঝাটির আর সুযোগ নেই, সময় নেই, আমি চললুম, আসল কাজ আমাকে করতে হবে। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেনি। এই যে রমেশের সঙ্গে রমার সঙ্গে রমেশের দিয়ে যে ঝগড়াঝাটি হচ্ছে, এগুলো কিছু জানতে পারেনি। তো মাসি যখন নিচে এলো, নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে লইয়া বাহির হইতেছে। দাসীকে নিয়ে বার হচ্ছে। বলো তো কোথায় বার হচ্ছে, কোথায় যাচ্ছে? না, রমা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আকবরের কাছে, তাই তো? কি বলতে, কি বলার জন্য, কি বলতে? ওই যে আকবর লাঠিয়াল ওই বাঁধটা পাহারা দেবে, যাতে রমেশ ওই গ্রামের লোকজনদেরকে নিয়ে বাঁধ কাটাতে না পারে। তারপরে আবার ফিরে আসবে, আকবরকে বলে দায়িত্ব দিয়ে ফিরে আসবে। তারপরে কিন্তু রমা আবার যাবে বেনি ঘোষালের বাড়িতে। আর বেনি ঘোষালের বাড়িতে সেখানে গিয়ে কি দেখবে? ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। রমেশ আকবরকে একবারে লাঠির গায়ে কাবু করে দিয়েছে, দিয়ে বাঁধ টাঁধ কাটিয়ে দিয়েছে। আর আকবর তার দুই ছেলেকে নিয়ে বসে আছে, তারই বর্ণনা দিচ্ছে যে কিভাবে রমেশ একবারে বাঘের মতো পুরো দাঁড়িয়েছিল, ঝাঁপিয়ে পড়েছে। তো আমাদের যতটা অংশ লাইন ধরে আলোচনা হলো, এই অংশে যতগুলো প্রশ্ন বললাম সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা উত্তরগুলো তৈরি করে রাখবে। আর বাকি যতটুকু আছে সেটা আর একটা ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে? আজকের এই পর্যন্ত ক্লাস থাকবে। সবাইকে টাটা, বাই বাই।